নমস্কার, আমি মালা ভট্টাচার্য। আজ 31/12/2023 গল্পমালা চ্যানেলে কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা যুবতী রূপসী লাস্যময়ী এবং গল্পটি পড়তে চলেছি। তাহলে সঙ্গে থাকুন। উত্তেজনায় চৌচির হয়ে গেছে সোমচক স্টেশন। সঠিকভাবে বলতে গেলে শুধু স্টেশনে নয়, সমস্ত জনপদকে উত্তেজনা সাপটে ধরেছে। সংবাদটি চাউর হয়ে যাওয়ার পর থেকেই সকলের মধ্যেই একই আলোচনা চলেছে। কলকাতার মতো বড় জায়গায় এ ব্যাপারে হয়তো কোনো গুরুত্ব নেই, কিন্তু সোমচকের নিরুপদ্য জীবনে নিঃসন্দেহে এক উল্কাপাত। ব্যাপারটি প্রথম থেকেই বলতে হয়। 75টি গুডস ওয়াগন সমেত ইঞ্জিনটা স্টেশনের অদূরে দাঁড়িয়ে ধুঁকছিল। অদূরের অর্থ হলো নির্জন এক সাইডিং। এখানে যে 20খানা খালি ওয়াগন রয়েছে তাতে স্টোন চিপস ভরা হবে। বোল্ডার আর চিপস সরবরাহের জন্য সোমচকের খ্যাতি বহুদূর প্রসারিত। রামভরসা রেলের ক্যাজুয়াল গ্যাংম্যান। একটানা বেশ কিছুদিন কাজ করার পর তাকে বসিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় বহাল হয়েছে এখন অন্য একজন। সে আবার কিছুদিন পরে বসবে, তখন আবার নতুন করে কাজ পাবে রামভরসা। এইভাবেই চক্রাকারে ঘুরছে সমস্ত ব্যাপারটা। অবশ্য রামভরসা তখন বেকার বসে থাকে না। ডাল রুটির ব্যবস্থা ভগবান জুটিয়ে দেন ঠিক। ব্যবস্থাটা আর কিছু নয়, যে সমস্ত ঠিকাদার চিপস ইত্যাদি সাপ্লাই করে তাদের ওখানে কুলির কাজ। শীতের সকাল। সাবধানে লাইনের পর লাইন অতিক্রম করে রামভরসা ওয়াগনগুলোর কাছে গিয়ে দাঁড়ালো। একধারে পাথরের কুচির অসংখ্য স্তূপ। নিকটবর্তী পাহাড় থেকে খসিয়ে আনার পর ট্রাক বোঝাই করে এখানে আনা হয়েছে। অন্যান্য কুলি বা বাবুদের কাউকে না দেখে রামভরসা একটু অবাক হলো। তারপরেই অবশ্য মনে হলো অনেক তাড়াতাড়ি এসে পড়েছে। জীর্ণ কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে এধার ওধার তাকিয়ে নেবার পর স্থির করলো, ভালো করে রোদ্দুর ওঠার আগে বা লোকজন এসে পড়া পর্যন্ত খোলা আকাশের নিচে দাঁড়িয়ে না থেকে কোনো একটা খালি ওয়াগনের মধ্যে গিয়ে বসবে, তারপর বিড়ি ধরাবে। পরপর কয়েকটা ওয়াগনের কপাট খোলা। একটা বেছে নিয়ে তাতে রামভরসা উঠে পড়ল। ভেতরটা অন্ধকার হলেও মনোরম উষ্ণতা বিরাজ করছে। সে কয়েক পা এগোবার পরেই চমকে উঠল। নরম কিছুর উপরে পা পড়েছে। কেউ এখানে আগে থেকেই শুয়ে আছে নাকি? পকেট থেকে দেশলাই বার করে জ্বালাতেই যা দেখলো তাতে টলে পড়ে যাচ্ছিল। কোনো রকমে সামলে নিল নিজেকে। উপুর অবস্থায় একটি মেয়ে পড়ে আছে। সাজ পোশাক দেখে ভদ্রঘরের বলেই মনে হয়, আর ঘাড়ের একটু নিচে ভারী হাতলযুক্ত একটা ছোড়া আমূল বিধে রয়েছে। পড়ি কি মরি অবস্থায় রামভরসা ওয়াগন থেকে নামল। তারপর ছুটল স্টেশনের দিকে। দীর্ঘ প্ল্যাটফর্মে তখন মন্থর পায়ে পদচারণা করছিলেন সোমচক স্টেশনের দণ্ডমুণ্ডের কর্তা মোহিত ঘোষাল। হাই ব্লাড প্রেশারের রুগী। ডাক্তারের পরামর্শ অনুসারে সকাল বিকাল এইভাবে একটু বেরিয়ে নেন। প্রাক্তন গ্যাংম্যানকে তীর বেগে ছুটে আসতে দেখে তিনি বিলক্ষণ অবাক হলেন। ব্যাপার কি হয়েছে রে রাম? বড়বাবু, হাঁপাতে হাঁপাতে রামভরসা বলল, একটা মেয়ে ওখানে মরে পড়ে আছে বড়বাবু। ট্রেনে কাটা পড়েছে? সিগন্যালের কাছে বোধ হয়। আগে না, খালি ওয়াগনের মধ্যে। ঘাড়ের কাছে একটা ছোড়া বেঁধানো রয়েছে। বলিস কি? খুন? মোহিত ঘোষাল যুগপৎ বিরক্ত এবং ভীত হলেন। কি ঝামেলা! খুন হওয়ার জায়গা পেল না? কি বললি? মেয়ে লোক মরেছে? আগে হ্যাঁ বড়বাবু। যত সব! নাও ঠেলা এখন সামলাও। রাম, দেখ তো বাবা RPF-এর রূপলাল আছে কিনা, তাকে ডেকে নিয়ে আয়। দেখি গিয়ে আমার কবর খোঁড়ার কীরকম ব্যবস্থা হয়েছে। রামভরসা আবার ছুটল। বিড়বিড় করে বকতে বকতে মোহিত ঘোষাল অফিস ঘরের দিকে গেলেন। টর্চটা নেওয়া দরকার। এর পরের ঘটনার মধ্যে অবশ্য কোনো বৈচিত্র্য ছিল না। মৃতদেহ চাক্ষুষ করার পর বিচলিত ঘোষাল নিজের ওপরওয়ালাকে সমস্ত কথা জানালেন ফোনে। নির্দেশ এলো অবিলম্বে যেন স্থানীয় পুলিশকে সংবাদ দেওয়া হয়। অবিলম্বে ইন্সপেক্টর প্রেম কিশোর এসে পড়লেন।
মূল অংশ থেকে ওই ওয়াগনটি আলাদা করে নেওয়া হলো। পুলিশ ফটোগ্রাফার উপুর অবস্থা এবং পরে সোজা করে শুইয়ে খান কয়েক স্ন্যাপ নিল। প্রেম কিশোর খুঁটিয়ে দেখলেন মৃতা মহিলার বয়স 27-এর বেশি কখনোই হবে না। রূপবতী সন্দেহই নেই। পরনে মূল্যবান শাড়ি, আধুনিক প্যাটার্নের গয়নাও রয়েছে হাতে, কানে এবং গলায়। একাধিক প্রশ্ন প্রেম কিশোরের মনে ওঠানামা করতে লাগলো। যাত্রীবাহী কোনো ট্রেনের কামরায় মৃতদেহ পাওয়া গেলে বিস্ময় প্রকাশ করার কিছু থাকে না। মাসে 2 মাসে এরকম ঘটনার কথা শুনতে পাওয়া যায়। ট্রাঙ্কের মধ্যে মৃতদেহ বা খালি কামরায় ছুরিকাহত ইত্যাদি। কিন্তু খালি গুডস ওয়াগনে আধুনিকার লাশ পাওয়া রীতিমতো অভিনব ব্যাপার। পূর্বে এরকম ঘটনা ঘটেছে বলে মনে হয় না। তবে কি? প্রেম কিশোরের চিন্তা বাঁকা পথে মোড় নিল। রেপ ঘটিত ব্যাপার নয় তো? মেয়েটিকে কেউ ভুলিয়ে এখানে নিয়ে এসেছিল, তারপর বিশেষ মুহূর্তে সে বাধা দিয়েছে, ধস্তাধস্তি হয়েছে দুজনের মধ্যে, শেষ পর্যন্ত সবল পুরুষটির কাছে পেরে না উঠে বাধ্য হয়েছে আত্মসমর্পণ করতে। দৈহিক সুখলাভ করার পর সেই পুরুষ জানাজানি হওয়ার ভয়ে চিরদিনের মতন মুখ করে দিয়েছে মেয়েটিকে। এ সমস্ত ক্ষেত্রে যা হয়ে থাকে আর কি। এই যুক্তির উপরও অবশ্য শেষ পর্যন্ত নির্ভর করে থাকতে পারলেন না প্রেম কিশোর। পারিপার্শ্বিক অবস্থা অন্য কথা বলছে। ঘাড়ের চারপাশে রক্ত জমাট বেঁধে থাকা ছাড়া ওয়াগনের কোথাও রক্তের ছিটে ফোঁটা নেই কোনো ধস্তাধস্তির চিহ্ন। তাছাড়া কোনো আধুনিকাকে শীতের গভীর রাতে এমন একটা বেখাপ্পা জায়গায় ভুলিয়ে নিয়ে আসা একরকম অসম্ভব। সুতরাং ধরে নেওয়া চলে খুন এখানে হয়নি। অন্যত্র মেয়েটিকে শেষ করে মৃতদেহ বয়ে এনে খালি ওয়াগনের মধ্যে ফেলে রেখে হত্যাকারী নির্বিঘ্নে চম্পট দিয়েছে। এই যুক্তি বাস্তব ঘেঁষা বলে মনে হয়। কিন্তু ভাবনা দূরে সরিয়ে প্রেম কিশোর এবার জেরার কাজে নামলেন। অবশ্য মৃতদেহ থানার উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হলো। রামভরসার ডাক পড়ল প্রথমে। বেচারা ভীষণ ভয় পেয়ে গেছে। সাত সকালে কেন যে এখানে আসতে গিয়েছিল সেই আক্ষেপই এখন বারংবার তাকে উতলা করে তুলছে। কোনো রকমে ঢোক গিলে কিভাবে মৃতদেহ আবিষ্কার করেছিল বলল। এবার মোহিত ঘোষাল এলেন। তাঁর এজাহার শেষ হওয়ার পর মালগাড়ির ড্রাইভারকে ডেকে পাঠালেন প্রেম কিশোর। কালচে নীল রঙের কোট পরা, মাথায় চেক রুমাল বাঁধা ড্রাইভার জাতে অ্যাংলো ইন্ডিয়ান। বেপরোয়া ভঙ্গিতে সে পুলিশ অফিসারের সামনে এসে দাঁড়ালো। আপনি এখানে কখন এসে পৌঁছেছেন? রাত 3টে আন্দাজ সময়। রওনা হয়েছিলেন কোথা থেকে? জাফরনগর থেকে। মাঝপথে আর কোনো স্টেশনে আপনাকে থামতে হয়েছিল? হ্যাঁ। কোথায়? দিওয়ানগঞ্জ আর রসুলপুরে। 2 জায়গা থেকে আমাদের মাল তুলতে হয়েছিল। কোনো রকম সন্দেহজনক ব্যাপার তখন লক্ষ্য করেননি? না, দুটো স্টেশনেই অনেক লোকজন কাজে হাত লাগিয়েছিল। তখন সম্ভব ছিল না মৃতদেহ কোনো ওয়াগনে চালান করে দেওয়া। মৃতদেহ সম্পর্কে তাহলে আপনি কিছুই বলতে পারেন না? না, এমন ঘটনা অন্যত্র ঘটেছে শুনলে আমি বিশ্বাস করতাম না। এরপর তার সহকারীকে ডাকা হলো। তার বক্তব্য ড্রাইভারের অনুরূপ। গার্ডকে আহ্বান করা হলো এবার। গার্ড বঙ্গদেশীয় এক তরুণ। প্রেম কিশোর লক্ষ্য করলেন তাকে কেমন ক্লান্ত দেখাচ্ছে। দাঁড়িয়ে না থেকে সে অনুরোধ ছাড়াই বসে পড়ল একটা টুলের উপর। এজাহার পর্ব চলছিল স্টেশন মাস্টারের ঘরে। ওই লাশ সম্পর্কে আপনি কিছু বলতে পারেন? ইন্সপেক্টরের প্রশ্নের উত্তরে গার্ড বললেন, কি করে বলবো বলুন, আমি তো ছিলাম একেবারে পিছনে। আপনার দায়িত্বেই তো গুডস ট্রেন জাফরনগর থেকে রওনা হয়েছিল। তা হয়েছিল। নিজের দায়িত্ব সম্পর্কে আমি অত্যন্ত সচেতন। কোনো রকম ব্যতিক্রম লক্ষ্য করিনি। কিভাবে যে লাশ ওয়াগনের মধ্যে এলো ভগবান জানেন। আপনাকে ক্লান্ত দেখাচ্ছে। শরীর ভালো নেই নাকি? এখন ভালো আছি। কি হয়েছিল? চলন্ত গাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলাম। হঠাৎ মাথা ঝিমঝিম করে সেন্সলেস হয়ে পড়ি। গার্ডের কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়া যাবে না এই কথা প্রেম কিশোর বুঝেছিলেন। তাকে বিদায় করে দিয়ে স্টেশনে আর অপেক্ষা করা যুক্তিযুক্ত মনে করলেন না। থানার উদ্দেশ্যে জিপে চড়ে বসলেন। এই লোমহর্ষক হত্যাকাণ্ডের কথা চাপা থাকেনি। হই হই পড়ে গেছে সোমচকে। অজস্র গুজব লতাপাতা বিস্তার করে চলেছে। কৌতূহলী এবং উৎসাহী মানুষ
ভিড় করে এসেছে থানায়। পোস্টমর্টেমে পাঠাবার আগে বডি অনেকেই দেখেছে, কিন্তু শনাক্ত করতে পারেনি কেউ। অর্থাৎ মৃতা তরুণীর পরিচয় রয়ে গেছে ঘনতিমিরেই। যথাসময়ে পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়া গেল। বলা হয়েছে, প্রথমে হত্যাকারী গলায় চাপ সৃষ্টি করে যুবতীকে সংজ্ঞাহীন করে তোলে। ওই চাপে মৃত্যুও হয়ে থাকতে পারে। তারপর অস্ত্র ব্যবহার করা হয়েছে। কোনো বলশালী ব্যক্তির দ্বারা এই কাজ সম্ভব, কারণ ছোড়ার 7 ইঞ্চি অংশ শরীরের ভিতরে ছিল। ইতিমধ্যে প্রেমকিশোর ছোড়াখানা পরীক্ষা করে দেখেছেন। লম্বায় পাক্কা 10 ইঞ্চি, 1/2 ইঞ্চি পুরু স্টিলের বেড। নিচের দিককার বক্রতা লক্ষ্য করে অনুমান করে নেওয়া যায় এই ছোড়া নেপাল বা ভুটানের তৈরি। প্রেমকিশোর শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে এসেছেন, হত্যাকারী অর্থের লোভে নিজের হাত রক্তাক্ত করে তোলেনি। তার সেরকম ইচ্ছে থাকলে মৃতা যুবতীর গায়ে একখানাও সোনার গহনা থাকতো না। হত্যার উদ্দেশ্য অনেক গভীরে নিহিত রয়েছে। আরও একটি ধারণা তার মনে গভীরভাবে রেখাপাত করল। যেখান থেকে গুডস ট্রেন রওনা হয়েছে, অর্থাৎ জাফরনগরেই যুবতীকে খুন করা হয়েছে। তারপর কোনো উপায়ে সকলের দৃষ্টি এড়িয়ে মৃতদেহ খালি ওয়াগনে চালান করে দেওয়া হয়েছে। এখানে রেলের কর্মচারীরা যে যাই বলুক না কেন, আসলে কেউই খালি ওয়াগনগুলো সম্পর্কে কোনো আগ্রহ দেখায়নি। ভালোভাবে তারা যদি লক্ষ্য করত, তবে মৃতদেহ জাফরনগরেই আবিষ্কৃত হতো। তদন্তের প্রথম ধাপ হলো ভিকটিমের পরিচয় সংগ্রহ করা। বিন্দুমাত্র সময় নষ্ট না করে প্রেমকিশোর মৃতা যুবতীর ছবি জাফরনগরে পাঠিয়ে দিলেন। ওখানকার পুলিশ ভালোভাবে অনুসন্ধান করে কয়েকদিন পরে জানালো, মৃতা জাফরনগরের বাসিন্দা ছিল না। রসুলপুর বা দিওয়ানগঞ্জ থেকেও ওই একই ধরনের সংবাদ পাওয়া গেল। তাছাড়া ওই 2 জায়গার রেল কর্তৃপক্ষ জোরের সঙ্গে জানিয়েছেন, খালি ওয়াগনগুলো খালিই ছিল। 2 জায়গাতেই রেলকর্মীরা তাদের নিয়ম অনুসারে খালি ওয়াগন পরীক্ষা করে দেখেছে। মৃতদেহের কোনো চিহ্ন তারা দেখতে পায়নি। বিচিত্র রহস্য। তার থিওরি শক্ত খুঁটিতে পোতা নেই লক্ষ্য করে প্রেমকিশোর হতাশ হলেন। প্রকৃত ব্যাপারখানা কি? আকাশ থেকে নিশ্চয়ই মৃতদেহ চলন্ত ওয়াগনে ঝরে পড়েনি। তার সামনে এরপর একটি মাত্র পথ খোলা রয়ে গেল। ওই পথ ধরে এগিয়ে গেলে হয়তো মৃতার পরিচয় সংগ্রহ করা সম্ভব হতে পারে। পরিচয় না পেলে হত্যাকারীকে কখনোই মুঠোর মধ্যে পাওয়া যাবে না। অনেক চিন্তা ভাবনার পর বিহার আর বাংলার কয়েকটি সংবাদপত্র বেছে নিলেন তিনি। বলা বাহুল্য, ওইগুলিই 2 প্রদেশের জনপ্রিয় দৈনিক। মৃতার ছবি ছাপার ব্যবস্থা হলো ওই সমস্ত দৈনিক পত্রে। পুলিশ কি চায় তাও জানানো হলো। মনে হয় ছবি কেউ না কেউ মৃতা সম্পর্কে কিছু সংবাদ দিতে পারবে। কলকাতার প্রখ্যাত জুয়েলার রামদুলাল সরকারের অফিস ঘরটি নেহাতি ছোট নয়, মূল্যবান আসবাবে সজ্জিত। দেওয়ালের এখানে ওখানে খান কয়েক ল্যান্ডস্কেপ ঝুলছে। চকচকে পেলমেটের ওপাশ থেকে নেমে আসা ভিনিলিন নেটের পর্দা দরজা আর জানলাগুলিকে ঢেকে রেখে গৃহকর্তার সুরুচিরই পরিচয় ঘোষণা করছে। কলকাতার মণিকার সমাজের মধ্যমণি হলেন রামদুলাল। তিনি অফিস ঘরেই ছিলেন। সুদৃশ্য সেক্রেটারিয়েট টেবিলের ওধারে রিভলভিং চেয়ারে একটু হেলে বসেছিলেন তিনি। বিলক্ষণ বিমর্ষ দেখাচ্ছিল তাকে। মেদমহুল শরীরও যেন কিছুটা চুপসে গেছে। টাকের চারপাশের কাঁচাপাকা চুল অন্যান্য দিনের মতন আজ সযত্নে আঁচড়ানো নেই। অফিস ঘরে তিনি একা নেই। লাল চামড়ায় মোড়া চেয়ারখানা এখন বাসবের অধিকারে। রামদুলাল সরকারের বিশাল মুখের উপর চপচপে ঘাম জমেছিল। রুমাল দিয়ে ভালো করে মুছে নিয়ে বাসবের দিকে তাকালেন। বাসব নির্বিকার ভঙ্গিতে পাইপ টেনে যাচ্ছিল। আমার ছেলের মুখে ব্যাপারটা তো আপনি মোটামুটি শুনেছেন। মোটামুটি নয়, আমি বিশদভাবে জানতে চাই। সমস্ত খুঁটিনাটি যদি বলতে পারেন তবে আরও ভালো হয়। এরপর নড়েচড়ে বসে রামদুলাল সরকার যা বললেন তাতে বৈচিত্র্যের অভাব ছিল না। 10 দশেক আগের কথা। অবিশ্রান্ত বৃষ্টিতে দিশেহারা হয়ে গিয়েছিল কলকাতা। কোথাও কোথাও নাকি কোমর জল দাঁড়িয়ে গেছে, এরকম সংবাদও কানে আসছিল। প্রতিদিন RD জুয়েলারিতে কেনাকাটা হয় হাজার হাজার টাকার।
শোচনীয় জল হওয়ার দরুন সেদিন ক্যাশে 6 টাকাও জমা পড়েনি। জল কাঁদা ভেঙে ক্রেতারা কেনই বা আসবেন? প্রচুর বিরক্তি নিয়ে রামদুলাল নিজের অফিস ঘরে পায়চারি করে বেড়াচ্ছিলেন। এই ধরনের বৃষ্টির কোনো মানে হয় না। ব্যবসাপত্র সমস্ত নষ্ট, লোকে যে করে খাবে তার উপায় নেই। সমস্ত রাতটাই তো পড়ে আছে, সে সময় জল হলে কী ক্ষতি ছিল? একসময় পায়চারি থামিয়ে জানলার সামনে এসে দাঁড়ালেন। বেলা তখন 3টে। নেটের পর্দা সরিয়ে তাকালেন রাস্তার দিকে। বৃষ্টি ধরে গেছে। যাক, বাঁচা গেল, মনে মনে বললেন তিনি। এখনও কারবারের জন্য কিছু সময় পাওয়া যাবে। রামদুলাল এতক্ষণ পরে সিগারেট ধরালেন। কয়েক টান সবেমাত্র দিয়েছেন, তার মুখ আলোকিত হয়ে উঠল। দোকানের সামনে এসে থামল একখানা দামি গাড়ি। গাড়ি থেকে নামলেন শোভন পোশাকে সজ্জিত একজোড়া নারী পুরুষ। মহিলা অসামান্যা রূপবতী, সন্দেহ নেই। অভিজ্ঞ রামদুলাল সরকার বুঝলেন মোটা খদ্দের। জানলার কাছ থেকে সরে এসে সিগারেট গুজে দিলেন অ্যাস্ট্রেতে। বেরিয়ে এলেন অফিস ঘর থেকে। নারী পুরুষ তখন কাউন্টারের সামনে এসে দাঁড়িয়েছেন। কর্মচারীদের সরিয়ে রামদুলাল নিজেই ক্রেতার সঙ্গে কথা বলার জন্য প্রয়াসী হলেন। অবশ্য মুখ ভরিয়ে তুললেন আগে বিগলিত হাসিতে। জানতে চাইলেন কী রকমের অলংকার প্রয়োজন হবে। নরম গলায় পুরুষ বললেন, হিরে বসানো নেকলেস আছে? আছে। ডায়মন্ড সেট করা নানা ধরনের গলার গয়না আপনি আমার কাছে পাবেন। কয়েক বাক্স এসে পড়ল সঙ্গে সঙ্গে। পছন্দ করার ব্যাপারে অবশ্য যুবতী বেশি আগ্রহী হলেন। এর কত দাম? আগে 19,000 টাকা পড়বে। আশা করি দামের ব্যাপারটা পুরুষ বললেন, আমাকে অন্যত্র যাচাই করে নিতে হবে না। আহত গলায় রামদুলাল বললেন, কোনো রকম গোলমাল এখানে পাবেন না। পুরানো প্রতিষ্ঠান, সুনামের দিকে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রেখেই চলি। নিলাম এটা। আমার বোনের বিয়ে, বেশ কিছু গয়না চাই। সমস্তই বোধহয়। নিশ্চয়ই আপনার চাহিদা আমি পূরণ করতে পারবো। অতিমাত্রায় উৎসাহিত হয়ে উঠলেন রামদুলাল। কলকাতার বাইরের লোকেরা বিয়ের বাজার করতেই এখানে এসেছেন। এরকম ক্রেতার সাক্ষাৎ মাঝে মাঝে পাওয়া যায়। সকাল থেকে ক্ষতির যে কাজের জের চলছে, এতক্ষণে তার উপর পূর্ণচ্ছেদ পড়ল। থরে থরে গয়না এসে পড়তে লাগলো। নানা ডিজাইনের, নানা অঙ্গের চোখ ঝলসানো সমস্ত গয়না। যুবতী ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন। মনে মনে পছন্দের ওজন পরীক্ষা করছেন বোধহয়। ঠিক এই সময় আচম্বিতে লোমহর্ষক নাটকের অবতারণা হলো। যুবতী যখন গয়না পছন্দ করছেন, তার সঙ্গী পুরুষ তখন ছোট একটা সুটকেস হাতে করে দাঁড়িয়েছিলেন। হঠাৎ সুটকেস কাউন্টারের উপর রেখে অদ্ভুত দ্রুততার সঙ্গে পকেট থেকে রিভলভার বার করলেন। রামদুলাল সচকিত হলেন। পর মুহূর্তে শুনতে পেলেন ভারী অথচ চাপা গলায় রিভলভারদারি বলছে, চেঁচাবার চেষ্টা করবেন না কেউ, চেম্বারে 6টা গুলি আছে। দ্রুত হাতে সমস্ত গয়না সুটকেসে ভরে ফেলল যুবতী। 3 জন কর্মচারী আর রামদুলাল কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়িয়ে রইলেন। রিভলভারের সামনে দাঁড়িয়ে লম্পজম্প করা চলে না। তাবড় তাবড় সাহসীকেও থিতিয়ে যেতে হয়। 4 জনের যখন সম্বিত ফিরল, তখন 2 জনে ফেরার। মাত্র 50 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে বিশাল এক ডাকাতি ঘটে গেল। সদর দরজার সামনে 2 জন দারোয়ান পাহারায় ছিল। এত কাণ্ড যে ঘটে গেছে তারাও আজ করতে পারেনি। এরপর হই হল্লা, হাঁক ডাক, হাঁ হুতাশের বন্যা বয়ে গেল। পুলিশ এলো। অপহরণকারীদের সন্ধান পাওয়া গেল না। মোট 1,10,000 টাকার গয়না নিয়ে তারা যেন হাওয়ায় মিশে গেছে। মুহ্যমান রামদুলাল সরকার ভালোই জানেন, পুলিশ যতই অনুসন্ধান চালাক তাদের ধরা সম্ভব হবে না। এতক্ষণ পরে বাসব বলল, ছবিখানা আপনার চোখে পড়ল কখন? কালকের দৈনিকে প্রকাশিত হয়েছিল। মনের অবস্থা তো বুঝতেই পারছেন, নিয়মিত কাগজ টাগজ পড়া হচ্ছে না। আজ সকালে আমার একজন কর্মচারী বলাতে দেখলাম। সন্দেহের কোনো অবকাশই নেই মিস্টার ব্যানার্জি। যে মেয়েটির ছবি ছাপা হয়েছে ডাকাতদের মধ্যে, সে একজন নিশ্চিত। দৈনিক পত্রখানা টেবিলের উপরে রাখা ছিল। ছবিখানা খুঁটিয়ে দেখল বাসব। মনে হয় যুবতীর শায়িত অবস্থায় তোলা ছবি, বাস্কের মতো ধরে ছাপা হয়েছে।
নিচে লেখা রয়েছে, এই মহিলার মৃতদেহ খালি ওয়াগনের মধ্যে পাওয়া গেছে। যদি কারুর এই মহিলার পরিচয় জানা থাকে তবে সাঁওতাল পরগনা জেলার সোমচক পুলিশ স্টেশনের সঙ্গে অনুগ্রহ করে যোগাযোগ করুন। এরপর আপনি কি করলেন? রামদুলাল বললেন, পুলিশকে জানালাম। তারপর মনে হলো পুলিশ যা করছে করুক, প্রাইভেটলি এনকোয়ারি করিয়ে আমি বরং কাজটা যতটা পারি এগিয়ে নিয়ে যাই। বুঝতেই পারছেন গরজ আমারই, তাই ছেলেকে পাঠিয়েছিলাম আপনার কাছে। এই মহিলাই আপনার দোকানে সেদিন এসেছিলেন, এ সম্পর্কে আপনি নিশ্চিত? হ্যাঁ, আমার কোনো সন্দেহ নেই। তদন্ত আরম্ভ করবার এ এক জোরালো সূত্র। বাসব উঠে দাঁড়ালো। আজ রাতের ট্রেনেই আমি সোমচক রওনা হচ্ছি, দেখা যাক কতদূর কী করা যায়। কলকাতা থেকে সোমচকের দূরত্ব ঘন্টা কয়েকের বেশি নয়। পাহাড় ঘেরা চমৎকার ছোট্ট শহর, বিহারে অবস্থিত হলেও এখানে বাঙালি সংখ্যা প্রচুর। কী সূত্রে এত বাঙালি এখানে বসবাস আরম্ভ করেছিলেন, নিঃসন্দেহে তা গবেষণার বিষয়। সিজনে বাইরে থেকে প্রচুর লোক আসে হাওয়া বদল করতে। স্টেশন মাস্টার মোহিত ঘোষালের সঙ্গে বাসবের প্রথমে দেখা হলো। কী প্রয়োজনে সে এখানে এসেছে তাকে জানালো। মনে মনে যত অতিষ্ঠই হন না কেন, মুখে ঘোষাল সহযোগিতার মনোভাব দেখালেন। নানা কথার পর বাসব প্রশ্ন করলো, সেই গার্ডকে আজ পাওয়া যাবে? বিকেলের দিকে পাবেন। ড্রাইভার, তার সঙ্গেও কথা বলতে চাই, তাকেও বিকেলে পাওয়া যাবে। এক কাপ চা খেয়ে বাসব স্টেশন থেকে বেরিয়ে এলো। থানায় পৌঁছাতে রিকশায় লাগলো 10 মিনিট। প্রেমকিশোর নিজের অফিস ঘরেই ছিলেন। বাসব কলকাতা পুলিশের কাছ থেকে অনুরোধপত্র নিয়ে এসেছিল। পরিচয় পাওয়ার পর ও সমস্ত অবশ্য দেখতে চাইলেন না প্রেমকিশোর। বাসবের কার্যকলাপ সম্পর্কে তার অনেক জানা ছিল। তাকে এই কেসে সহযোগী হিসাবে পেয়ে তিনি বিলক্ষণ খুশি হলেন। মৃতদেহ প্রাপ্তি, পোস্টমর্টেমের রিপোর্ট, গার্ড, ড্রাইভার এবং ফায়ারম্যানের বিবৃতি, পরবর্তী তদন্ত সম্পর্কে সমস্ত কিছু জেনে নিল বাসব ইন্সপেক্টরের কাছ থেকে। তদন্তের সুবিধার জন্য গার্ড এবং অন্য দুজনকে কয়েকদিন সোমচকেই থাকতে বলা হয়েছে। বাসবের থাকার ব্যবস্থা ইন্সপেক্টরই করে দিলেন। প্রায় লাগোয়া একটা বাড়ি অতি সম্প্রতি খালি হয়েছিল। বাড়িওয়ালার সঙ্গে কথা বলে নেওয়া হলো। পুলিশের অনুরোধ অনেক ক্ষেত্রে রাখতেই হয়। খাবার দাবার হোটেল থেকে আসবে, একজন কনস্টেবলকে দেওয়া হলো তার সুখ সুবিধা দেখার জন্য। বিকালের দিকে বাসব রেলের কর্মচারীদের সঙ্গে দেখা করলো। গুডস ট্রেনের অ্যাংলো ইন্ডিয়ান ড্রাইভারের দৈহিক গঠন ভালোই, বিশেষত্ব বর্জিত মুখের অধিকারী। সচরাচর যা দেখা যায়, স্বভাবে কোনো উদ্ধত্ত কিন্তু প্রকাশ পাচ্ছে না। আপনি পুলিশকে যা বলেছেন তা আমি পড়েছি, বাসব বলল। সে সমস্ত কথা দ্বিতীয়বার আলোচনা করে লাভ নেই। আমি অন্য কিছু জানতে চাই। আপনি বলেছেন দেওয়ানগঞ্জ বা রসুলপুর ছাড়া আর কোনো স্টেশনে গুডস ট্রেনে স্টপেজ ছিল না। কাজেই এই দুই জায়গা ছাড়া আর কোনো স্টেশনের ট্রেন দাঁড়ায়নি। আপনি ঠিকই বলেছেন। এক এক সময় তো এমনও হয়, সিগন্যাল না পেয়ে অজায়গায় গাড়ি দাঁড়িয়ে পড়ে। সেরকম কোনো ব্যাপার ঘটেছিল কি? ঘন ঘন কয়েকবার সিগারেটে টান দিয়ে ড্রাইভার বলল, সিগন্যাল বাধার সৃষ্টি কোথাও করেনি, তবে বলুন, প্রাকৃতিক বিপর্যয়ের দরুন দেওয়ানগঞ্জের আধ মাইলটা পরে একবার আমাকে গাড়ি থামাতে হয়েছিল। কীরকম? গাড়ি থামাবার কারণ বিশদভাবে এবার ড্রাইভার বুঝিয়ে দিল। ওখানে বেশ প্রশস্ত একটা ট্যানেল আছে। আগে প্রবল বৃষ্টি হলে পাহাড় থেকে জল গড়িয়ে এসে ট্যানেল ভর্তি করে দিত। ইদানিং ট্যানেলের দুপাশে নালার ব্যবস্থা করা হয়েছে। সেদিন অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছিল। রাত তখন গভীর। টানেলের কাছাকাছি পৌঁছাবার পরই ড্রাইভারকে গাড়ি থামাতে হয়, কারণ লক্ষ্য করা গিয়েছিল ট্যানেলের জল ভরে গেছে। লাইনের উপর ফুটখানেকের কম জল হবে না। দুপাশের নালার মুখ বন্ধ হয়ে যাওয়ায় এই বিপত্তি সহজেই অনুমান করা গেল। ড্রাইভার ফায়ারম্যানকে সঙ্গে নিয়ে নেমে পড়েছিল ইঞ্জিন থেকে। নালার দুপাশের মুখ কেটে দিতেই দ্রুত জল নেমে যায়, তারপর আবার গুডস ট্রেন স্টার্ট নেয়। কতক্ষণ সময় লেগেছিল ওখানে? মিনিট 20। গার্ড কোথায় ছিলেন? তিনি নিশ্চয়ই নালা কাটার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। না, তিনি আসেননি। ব্যাপারটা একটু বেখাপ্পা মনে হচ্ছে যেন।
আমরাও অবাক হয়েছিলাম। পরে জেনেছি তখন তিনি মোটেই সুস্থ ছিলেন না। ড্রাইভারকে আর কোনো প্রশ্ন না করে বিদায় দিল বাসু। গার্ড বিনয় ঘোষকে আহ্বান করা হলো। এবার দোহারা গড়নের গার্ড দেখতেই সাধারণত সকলে অভ্যস্ত, ইনি তার বিপরীত। ডিগডিগে রোগা এবং অম্বলের রোগ হয়েছে এমন মুখের ভাব। বাসব প্রশ্ন করলো, দেওয়ানগঞ্জের কাছে টানেলের সামনে গাড়ি কি দাঁড়িয়ে পড়েছিল? হ্যাঁ। শুনলাম সে সময় আপনি নিজের কামরা থেকে নামেননি, ব্যাপারটা কি? এক্ষেত্রে আপনার তৎপর হওয়াটাই স্বাভাবিক ছিল নয় কি? বিনয় ঘোষ থতমত খেলেন। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, আমি নামতে পারিনি মানে? আপনি ডিউটিতে ফেল করলেন কেন? অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি গাড়ি ওখানে থেমেছে। ড্রাইভার এখানে যখন প্রাকৃতিক বিপর্যয়ের দরুন গাড়ি থেমে যাওয়ার কথা রিপোর্ট করছিল তখন ব্যাপারটা জানতে পারি। অসুস্থ শরীর নিয়ে ডিউটিতে এলেন কেন? অসুস্থ ছিলাম না, দেওয়ানগঞ্জে খেয়েছিলাম, তারপর থেকেই গা গুলাতে আরম্ভ করে। রেলওয়ের টি স্টলে চা খেয়েছিলেন? ওখানে রেলের কোনো টি স্টল নেই। দুবে কোম্পানি চা আর খাবারের কারবার করে। বিনয় ঘোষকে বিদায় দেওয়া হলো। বাসব প্রেমকিশোরের দিকে তাকিয়ে বলল, আমার দৃঢ় ধারণা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়। টানেলের দুপাশের নালার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। মালগাড়িটা আটকানোই হত্যাকারীর উদ্দেশ্য বলছেন? এক্স্যাক্টলি। মৃতদেহ ওই সময় খালি ওয়াগনে চাপিয়ে দেওয়া হয়েছে। কাজেই আমাদের অনুসন্ধান চালাবার পরিধি কমে এলো। বুঝতে নিশ্চয় পারছেন, সোমচক নয়, দেওয়ানগঞ্জের বাসিন্দা ছিল মৃতা যুবতী। ওখানে আমাদের একবার যাওয়া দরকার। পরের দিন সকালের ট্রেনে দুজনে রওনা হলো। টানেল অতিক্রম করার সময় বাসব লক্ষ্য করল পাহাড়ের সেই অংশে বহু কুলি পাথর কাটছে। এই সমস্ত পাথর পরে চিপস আর বোল্ডারের আকারে অন্যত্র চালান করা হয়। দেওয়ানগঞ্জে নেমে দুজনে লাইন ধরে হাঁটতে হাঁটতে টানেলের কাছে এলো। নালা পরীক্ষা করতেই পরিষ্কার বুঝতে পারা গেল প্রাকৃতিক বিপর্যয় নয়, পাথর আর মাটি দিয়ে মুখ বন্ধ করা হয়েছিল। ওখান থেকে সরে এসে বাসব তীক্ষ্ণ চোখে চারিধার দেখতে লাগলো। হঠাৎ এক জায়গায় দৃষ্টি আটকে গেল। ঘাসের মধ্যে কি যেন একটা চকচক করছে। এগিয়ে গিয়ে রুমালের সাহায্যে বস্তুটা তুলে নিল। নতুন একটা লাইটার। কিভাবে এলো ওটা ওখানে? প্রেমকিশোরের প্রশ্নের উত্তরে বাসব চিন্তিত গলায় বলল, কারুর পকেট থেকে পড়ে গেছে। কার বলে আপনার মনে হয়? হত্যাকারীর নয় তো? জোর দিয়ে এখন কিছু বলা যায় না। চলুন ফেরা যাক। স্টেশনের দিকে দুজনে ফিরে চলল। এই শহরের লোকসংখ্যা কত হবে? 1050-এর বেশি তো বটেই। বাসব পাইপ ধরিয়ে নিয়ে বলল, 1050 লোকের মধ্যে থেকে হত্যাকারীকে খুঁজে বার করা সহজ কথা নয়। তবে আমরা যদি বিষয়টিকে অন্য দৃষ্টিকোণ দিয়ে বিচার করি তবে অনেক ঝামেলাকে হয়তো এড়িয়ে যাওয়া সম্ভব হলেও হতে পারে। কীরকম? টানেলে যাতে বৃষ্টির জল না জমে তার জন্য নালা কাটার ব্যবস্থা করা হয়েছে। একথা সকলের পক্ষে জানা সম্ভব নয়, কারণ সাধারণ মানুষ ট্রেনে চড়েই টানেল অতিক্রম করতে অভ্যস্ত। পায়ে হেঁটে ওখান দিয়ে যাবার কোনো প্রয়োজনীয়তাই দেখা যায় না। ওই বিশেষ ব্যবস্থার কথা জানা সম্ভব যারা পাথর কাটছে আর কোয়ারি কোম্পানির মালিকদের। আপনার কি মত? অনুমান ঠিক পথ ধরেই এগোচ্ছি। হত্যার ব্যাপারে কুলিদের কিন্তু বাদ দিতে হবে। অবশ্য ওদের মধ্যে কাউকে টাকা দিয়ে নালার মুখ বন্ধ করানো হয়ে থাকতে পারে। মৃতা যুবতীর সাজ পোশাক, হাবভাব এবং কলকাতায় যে দুঃসাহসিকতার পরিচয় দিয়ে এসেছে তাতে স্বাভাবিকভাবেই মনে আসবে যে কুলিদের মতন সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করতো না। এখন বাকি রইল কোয়ারির মালিকবর্গ। আমাদের অনুসন্ধান করে দেখতে হবে এখানে কটি কোম্পানি পাথর কাটছে এবং তাদের মালিক কে কে। বিশেষ অসুবিধা হলো না। স্থানীয় পুলিশের সাহায্যে অতি সহজেই ইনফরমেশন পাওয়া গেল। 4টি কোম্পানি আছে। এই সমস্ত কোম্পানির মালিক হলো যথাক্রমে গৌতম বাগচি, প্রিয়তোষ করগুপ্ত, রোহিণী সেন এবং দেবব্রত সান্যাল। বিস্ময়ের বিষয় সকলেই বাঙালি।
আরও এক জবর সংবাদ পাওয়া গেল। মৃতা যুবতীর পরিচয়। ছবির কপি নিয়ে দেওয়ানগঞ্জের পাড়ায় পাড়ায় পুলিশ খোঁজ খবর নিতে আরম্ভ করেছিল। ফল পাওয়া গেল তাতেই। বারবধূ পল্লীর একজন দালালের কাছ থেকে জানা গেল এই মেয়েটির নিষিদ্ধ পল্লীতে ঘর নেওয়া আছে। নিয়মিত অবশ্য সে থাকে না, মাঝে মাঝে উধাও হয়ে যায়। কোথা থেকে এখানে এসেছে সে কথা কারুর জানা নেই। পাড়ার অন্য কারুর সঙ্গে মেলামেশা করে না। তবে যে কদিন এখানে এসে থাকে অনেক রহিসের আগমন হয় তার ঘরে। তার আর্থিক অবস্থা আশাতীত ভালো। নাম মানকুমারী। ভিকটিম তাহলে বারবনিতা ছিল। কোয়ারি কোম্পানির মালিক 4 জনকে আহ্বান করা হলো থানায়। এলেন তারা। বাসবের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেওয়া হলো। কোনো কেসের তদন্তভার নিয়ে সে এখানে এসেছে তাও শুনলেন সকলে। কারণ মুখে অবশ্য ভাবান্তর লক্ষ্য করা গেল না। রামদুলাল সরকার গয়না চোরের চেহারার বর্ণনা দিয়েছিলেন। দোহারা গড়ন, চোখে চশমা, পুরুষ্টু বাহারে গোপ, কালো ব্যাকবাস করা ঘন চুল, বয়স বছর 45-এর মধ্যে। বাসব লক্ষ্য করল দুটো মিল সকলের উপরেই প্রযোজ্য, দোহারা গড়ন আর বয়স 45-এর মধ্যে। তবে রোহিণী সেনের সঙ্গে অন্যান্য বিবরণও কিছুটা মিলে যাচ্ছে। তার সঙ্গে এই বাসব প্রথমে কথা আরম্ভ করলো। বাকিরা পাশের ঘরে চলে গেলেন। বুঝতেই পারছেন একটা হত্যাকাণ্ডের সমাধানে পৌঁছানো কত কঠিন। আন্তরিকভাবে সহযোগিতা করবেন নিশ্চয়ই, আশা করাটা অন্যায় হবে না। রোহিণী সেন বিরক্তির সুরে বললেন, আপনাদের কাণ্ডকারখানায় আমি অবাক হয়ে গেছি। কোথাকার কে খুন হয়েছে তার আমি কি জানি। খুন হয়েছে একটি মেয়ে, মানকুমারী নামে কাউকে চেনেন? মোটেই না, আমি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি মশাই। অন্য মেয়ে তো দূরের কথা, নিজের স্ত্রীর সংবাদ রাখাই আমার পক্ষে কষ্টকর হয়ে ওঠে। 10ই জানুয়ারি আপনি কোথায় ছিলেন? এই ধরনের আজেবাজে প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। এই শহরে আমরা গণ্যমান্য লোক মনে রাখবেন। উত্তর না দেওয়াটা আপনার ইচ্ছে। তবে এই সঙ্গে আপনারও মনে রাখা দরকার কেসটা খুনের। তদন্তের কাজে বাধার সৃষ্টি করার একটা অফেন্স নিশ্চয়ই জানেন। শেষবারের মতন প্রশ্ন করছি, 10ই জানুয়ারি কোথায় ছিলেন? রোহিণী সেন এবার একটু চিন্তা করলেন, তারপর গলা নামিয়ে বললেন, এখানেই ছিলাম। টানেলের কাছে আপনার পাথর কাটার কাজ চলছে তো? হ্যাঁ। সেদিন ওখানে সন্দেহজনক কিছু লক্ষ্য করেছিলেন? আমি ওয়ার্ক সাইডে মোটেই যাই না, কর্মচারীরা কাজ সামলায়। তাছাড়া অবিশ্রান্ত সময় বৃষ্টি হওয়ার দরুন 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত কাজ বন্ধ ছিল। শুধু আপনার কাজ বন্ধ ছিল না আর সকলের? আপনি অদ্ভুত প্রশ্ন করছেন মশাই। বৃষ্টির দরুন আমার কাজ যদি বন্ধ থাকে তবে আর সকলের কাজ কিভাবে হবে? আপনার আর কোনো প্রশ্ন নেই নিশ্চয়ই? উত্তরের অপেক্ষা না করে রোহিণী সেন ঘর থেকে বেরিয়ে গেলেন। বাসবের মুখে হাসি ফুটে উঠল। এই ফাঁকে সে পাইপ ধরিয়ে নিল। এবার এলেন গৌতম বাগচি। এরও গোপ আছে, বাটারফ্লাই, মাথায় কাঁচা পাকা চুল। বাসব কিছু বলার আগেই তিনি বললেন, মালগাড়ির মধ্যে একজন মেয়ের মৃতদেহ পাওয়া গেছে, তার জন্য আমাদের টানাটানি করছেন কেন? টানাটানি নয়, সামান্য জিজ্ঞাসাবাদ বলতে পারেন। বাইরে এত লোক রয়েছে আর ডেকে জিজ্ঞাসাবাদ আমাকেই করবেন? ব্যাপারটা কি? অকারণে মানুষকে অতিষ্ঠ করে তোলা আমাদের স্বভাব নয়। ভেতরে একটা ব্যাপার নিশ্চয়ই আছে। যাই হোক, আসল কথা এবার আসি। শুধু খুন নয়, কলকাতার একটি বিখ্যাত জুয়েলার ফার্ম থেকে বহু টাকার গয়না অপহরণও এর সঙ্গে জড়িত। বলেন কি? এই কেসের গুরুত্ব তাই অনেক বেড়ে গেছে। আপনি মানকুমারী নামে কাউকে চেনেন? গৌতম বাগচি সচকিত হলেন। মানকুমারী? হ্যাঁ, চেনেন এ নামে কাউকে? চিনি, ভালোভাবেই চিনি বলতে পারেন। তারপর গলা নামিয়ে বললেন, আমাদের সেন সাহেব রোহিণী সেনের কথা বলছি। খুব যাতায়াত আছে ওর ডেরায়। তাই নাকি? হঠাৎ মানকুমারী খোঁজ করছেন কেন বলুন তো? মানকুমারী খুন হয়েছেন। গৌতম বাগচি চমকে উঠলেন। হ্যাঁ, বলেন কি? আমার তো ধারণা হচ্ছিল আপনি জানেন এ কথা। মানকুমারীর সঙ্গে আপনার কোথায় আলাপ হয়েছিল? এবার একটু ইতস্তত করলেন গৌতম বাগচি। দেখুন, আমার একটু বিশেষ
জায়গা বিশেষে যাওয়ার অভ্যাস আছে, একদিন তার কাছে গিয়ে পড়েছিলাম আর কি। তারপর কি ঝামেলা, আমাকেই মানকুমারীর হত্যাকারী বলে ঠাওরাননি তো? বাসব ও কথার উত্তর না দিয়ে বলল, ধন্যবাদ, অনেক সাহায্য করেছেন, আর বিরক্ত করব না। এবারে এলেন প্রিয়তোষ করগুপ্ত। পাশের ঘর থেকে প্রেমকিশোর এক একজনকে পাঠিয়ে দিচ্ছিলেন। প্রশ্ন উত্তর বাংলাতেই চলছিল। প্রিয়তোষের মুখে দাড়িগোঁফ নেই, মাথায় চকচকে টাক, চোখের ঔজ্জ্বল্য দেখে বুদ্ধিমান বলেই মনে হয়। আপনাকে কেন বিরক্ত করছি নিশ্চয় জানেন। ইন্সপেক্টরের মুখে শুনলাম জটিল এক কেস হাতে নিয়ে আপনি এখানে এসেছেন, সেই সম্পর্কে কি সমস্ত জিজ্ঞাসাবাদ আছে। দেখে দেখে আমাদেরকেই বা ডেকে পাঠালেন কেন বুঝলাম না, ব্যাপার কি? বলছি, তার আগে একটা প্রশ্নের উত্তর দিন। বলুন, মানকুমারী নামে কোনো মেয়েকে আপনি চেনেন? চিনি। কিভাবে চিনলেন? গৌতম বাগচির মতো ইতস্তত না করে প্রিয়তোষ করগুপ্ত বললেন, বাজারের মেয়ে মানুষ, আমি মাঝে মাঝে তার ঘরে গেছি। তার সম্পর্কে আপনি কতদূর কি জানেন? বলতে গেলে বিশেষ কিছুই জানি না। রেট হাই হওয়ার দরুন তার ঘরে পয়সাওয়ালাদেরই আনাগোনা। কোথা থেকে এখানে এসেছিল আমি একবার জানতে চেয়েছিলাম, কথাটা হেসে উড়িয়ে দিয়েছিল। মানকুমারী সম্পর্কে এত প্রশ্ন করছেন কেন? সে কি কোনো গোলমালে জড়িয়ে পড়েছে নাকি? বাসব পাইপ ধরিয়ে নিল। মানকুমারী খুন হয়েছে, সে কি? করগুপ্তর চোখে বিস্ময়ের ঢেউ জাগল। একটু হেসে তিনি বললেন, তার জীবনের পরিণতি যে এরকমই হবে আগেই আমি ধারণা করেছিলাম। একথা বলছেন কেন? অন্যান্য বাজারের মেয়ের মতন ছিল না সে। মাঝে মাঝে কোথা সে গা ঢাকা দিত। কানাঘুষো শুনেছি গাঁজা স্মাগলারদের সঙ্গে তার সম্পর্ক ছিল। তখনই আমি ভেবেছিলাম এ মেয়ের কপালে অনেক দুঃখ। আপনি বলছেন স্বার্থ নিয়ে বিবাদ বেঁধেছিল, তারই শিকার বেচারা? অসম্ভব নয়। মানকুমারীর বাধা গ্রাহক কে কে ছিল বলতে পারেন? বিন্দুমাত্র চিন্তা না করে প্রিয়তোষ করগুপ্ত বললেন, বাধা গ্রাহক বলতে একমাত্র রোহিণী সেন। আমি আর বাগচি যেতাম মাঝে মাঝে। অন্তরঙ্গতা বলতে যা বোঝায় তা ছিল না। বুঝতেই পারছেন, আমরা যেতাম মোটা টাকার বিনিময়ে প্রমোদ ক্রয় করতে। বাগচি আর সেন ছাড়া আর কাউকে জানেন যে তার ঘরে ঘন ঘন যেত? দীনদয়াল যেত প্রায়। সে কে? একজন শ্যাকরা, চোরাই মাল কেনাবেচা করে শুনেছি। অনেক মূল্যবান সংবাদ আপনার কাছে পাওয়া গেল, আর আটকাবো না। দেবব্রত বাবুর সঙ্গে কথা হয়ে গেলে আমাদেরও আজকের পর্ব শেষ হয়। আসুন তাহলে। প্রিয়তোষ করগুপ্ত চলে গেলেন। এবার এলেন দেবব্রত সান্যাল। মুখের দিকে তাকালেই বুঝতে পারা যায় বিলক্ষণ বিরক্ত হয়েছেন। এরও দাড়িগোঁফ নেই, কাঁচা পাকা চুল বেশ পাতলা হয়ে এসেছে। অন্য তিনজনের মতন সাজ পোশাকে তেমন চাকচিক্য নাই। মানকুমারী খুন হয়েছে ইত্যাদি বলার পর প্রশ্ন করল, আপনি তাকে চিনতেন? না, আমি বড় ঘরের ছেলে। তৃতীয় শ্রেণীর মেয়ে মানুষদের সঙ্গে নটঘট করার কথা ভাবতেও পারি না। আমি যতদূর জানি বড় ঘরের বহু ছেলে ওই ধরনের মেয়েদের পিছনে ঘুরে পেনলিলেস হয়ে যায়। অস্বীকার করি না, তবে আমার কথা স্বতন্ত্র। আমি নবদ্বীপে গিয়ে কণ্ঠি নিয়েছি। আমার কি ওই সমস্ত নোংরামিতে যাওয়া সাজে? তা বটে। আচ্ছা, আপনার ব্যবসায়ী আরও যে তিনজন এসেছেন তাদের সম্পর্কে কিছু বলতে পারেন? ওরা বাজারের মেয়ে মানুষের পিছনে টাকা ওড়াচ্ছে, এইটুকু বলতে পারি। আর কিছু না। বাসব বুঝলো শক্ত ঠাই। পেটের কথা উগড়ে দেবার পাত্র নন ভদ্রলোক। যে কোনো প্রশ্ন করা হোক না কেন তিনি উত্তর দেবেন সংক্ষিপ্ত না। কাজেই আর পণ্ডশ্রম না করে দেবব্রত সান্যালকে বিদায় দিল। মিনিট পাঁচেক পর পাথর কোম্পানির মালিকরা থানা থেকে বেরিয়ে যাবার পর প্রেমকিশোর এই ঘরে এলেন। বললেন হাসতে হাসতে, মনে হলো ওরা আপনার উপর খুশি নন। তারপর আশার আলো কিছু দেখতে পেয়েছেন? এগিয়ে যাওয়ার মতন কিছু সূত্র অবশ্যই পেয়েছি। শুনুন, 3টে কাজ এখন আপনাকে করতে হবে। বলুন। করতে হবে মানে ব্যবস্থা করতে হবে। আজই ক্যালকাটা পুলিশের কাছে লোক পাঠাবার ব্যবস্থা করবেন। আমি চিঠি দিয়ে দিব। উত্তর নিয়ে সে কালকে রাতের ট্রেনেই যেন ওখান থেকে রওনা হয়। বেশ। দ্বিতীয় কাজটা কি? আজই মানকুমারীর ঘর সার্চ করতে হবে। সময় নষ্ট না করে আমরা এক্ষুনি রওনা হতে পারি। এখান থেকে নিষিদ্ধপল্লী বেশি দূরে নয়।
তৃতীয় কাজটা হলো আমি কয়েক জায়গায় যাব কিছু খোঁজ খবর নিতে। কাজের সুবিধার জন্য স্থানীয় একজন সাব ইন্সপেক্টর যেন আমার সঙ্গে থাকে। এ আর এমন বড় কথা কি, এখানকার ইনচার্জ গোলকনাথকে বলে ব্যবস্থা করছি। দিওয়ানগঞ্জের নিষিদ্ধ পল্লী অন্যান্য বড় শহরের মতন জেল্লাদার নয়। ঘনবদ্ধ বাড়ির সংখ্যা রাস্তার দুধারে, বারান্দায় বারান্দায় পাখির খাঁচা ঝুলছে, কোনোটায় ময়না, কোনোটায় আবার টিয়া। মানকুমারীর দোতলা বাসস্থান একেবারে রাস্তায় শেষ প্রান্তে। বিকালেই পুলিশ পৌঁছালো ওখানে। প্রতিটি ঘর মূল্যবান আসবাবে সজ্জিত। দেখে শুনে বিশ্বাস করা শক্ত এই বৈভবের অধিকারিণী হয়ে দেহের ব্যবসায় লিপ্ত ছিলেন তিনি। বহুক্ষণ ধরে তল্লাশ চালাবার পরও এমন কিছু পাওয়া গেল না যাতে হত্যা রহস্য কিছুটা অন্তত স্বচ্ছ হয়। তবে একটা জিনিস পাওয়া গেল, এক শিশি স্পিরিট গাম। এই ধরনের কিছু মানকুমারীর মতো মেয়ের কাছে মানকুমারীর মতন মেয়ের কাছে থাকার কোনো মানে হয় না। কাজেই সন্দেহজনক। শিশিটা ছিল একটা ট্রাঙ্কের মধ্যে রাখা এক গাদা শাড়ির আড়ালে। দুদিন কেটে গেছে। বাসব খুবই ব্যস্ত ছিল। শহরের মোট 66টা মনোহারি দোকান আছে ছোট বড় মিলিয়ে। এই সমস্ত দোকানে কি যেন অনুসন্ধান করে বেরিয়েছে। সঙ্গে ছায়ার মতন ছিল একজন পুলিশ কর্মচারী। দোকানদাররা যদি তাকে আমল না দেয়, তাই এই ব্যবস্থা। স্বর্ণকার দীনদয়ালের সঙ্গে দেখা করলে মন্দ হতো না, তবু তার সঙ্গে দেখা করেনি, সাবধান হয়ে যেতে পারে। সরঞ্জাম কলকাতা থেকে সঙ্গেই আনা হয়েছিল। কৌশলে কয়েকজনের হাতের ছাপ সংগ্রহ করা হয়েছিল, তার প্রিন্ট নেওয়া হয়। তারপর পুলিশের সঙ্গে ব্যবস্থা করে ফাঁদ পাতার পাকা ব্যবস্থা করা হয়েছিল। এরপর 4 জনকে আহ্বান করা হলো। তারা আসতে চাননি। ভদ্র নাগরিককে পুলিশ এইভাবে হয়রান করার অধিকারী কিনা প্রশ্ন তুলেছেন। আইনের সাহায্য নেওয়া হতে পারে এই হুমকিও দিয়েছেন কেউ কেউ। তা সত্ত্বেও থানায় আসতে হয়েছে প্রত্যেককে। তাদের আসার প্রায় 1.5 ঘন্টা পরে বাসব, প্রেমকিশোর আর থানা ইনচার্জকে সঙ্গে নিয়ে এলো। এতক্ষণ 4 জন একজন সাব ইন্সপেক্টরের সামনে বসে গজরাচ্ছিলেন। বাসব মৃদু হেসে বলল, আপনাদের মনে অবস্থা অনুমান করে নিতে আমার অসুবিধা হচ্ছে না। ভবিষ্যতে আর বিরক্ত করব না, এ নিশ্চয়তা অবশ্যই দেওয়া যায়। আপনারা নির্বোধ নন। বুঝতে নিশ্চয় পেরেছেন মানকুমারী খুন হওয়ার ব্যাপারে আমরা আপনাদের সন্দেহ করেছি। আপনারা 4 জনে মিলে যে তাকে খুন করেছেন এ কথা বলছি না, তবে আপনাদের মধ্যে একজনের হাত যে রক্তাক্ত হয়েছে তাতে সন্দেহ নেই। দেবব্রত সান্যাল একটু উসখুস করলেন, বাকিরা সম্পূর্ণ নির্বিকার। সুখের কথা, হত্যাকারীকে আমি জানতে পেরেছি। হত্যার মোটিভ পরিষ্কারভাবে বুঝতে না পারলে অনুমান করে নিয়েছি। এ ব্যাপারে দীর্ঘ অভিজ্ঞতা আমাকে সাহায্য করেছে। মানকুমারী বারবনিতা। হত্যাকারীর তার কাছে যাতায়াত ছিল। দুজনের মাথায় বিচিত্র এক পরিকল্পনার উদয় হয়। কলকাতা গেল দুজনেই। অত্যন্ত দুঃসাহসিকতা দেখিয়ে আর.ডি. সরকার জুয়েলারি থেকে বহু টাকার গয়না নিয়ে সরে পড়ল। তারপর যা হয়ে থাকে, দুজনের মধ্যে বনিবনা হলো না নিশ্চয়। পুরুষ বন্ধুটি বিবেচনা করে দেখে থাকবে কুকাজের সাক্ষীকে বাঁচিয়ে রাখা ঠিক নয়। মানকুমারীকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। যতদূর সম্ভব সন্দেহমুক্ত থাকাই ভালো। মৃতদেহ অন্যত্র পাচার করে দেবার মতলব করল হত্যাকারী। এতে পুলিশকে মিসলিড করা হবে এবং ঘটনাটিও অন্য লাইনে চলে যাবে। কয়েকদিন বৃষ্টি হওয়ার দরুন পাথর কাটার কাজ বন্ধ ছিল। টানেলের দিকে যাওয়ার প্রয়োজন পড়েনি কারুর। কাজেই হত্যাকারী যখন নালার মুখ বন্ধ করতে যায় তখন কেউ তাকে দেখতে পায়নি। তার ট্রাক আছে, ট্রাকে মৃতদেহ বয়ে নিয়ে যেতে কোনো অসুবিধা হয়নি। অন্ধকারে সেই গুডস ট্রেনের অপেক্ষা করতে থাকে। ট্রেন আসে, টানেল জলে ডুবে গেছে দেখে থেমে যায়। তারপর একটি ওয়াগনে মৃতদেহ চালান করে দেয় সে। অবশ্য এর আগেই সব ব্যবস্থা হত্যাকারীকে করে রাখতে হয়েছিল। কৌশলে দিওয়ানগঞ্জে গার্ডকে চায়ের সঙ্গে এমন কিছু খাওয়ানো হয় যাতে সে অসুস্থতা বোধ করল। তখন ড্রাইভার তার সঙ্গীকে নিয়ে নালা কাটবে। তৃতীয় ব্যক্তি অর্থাৎ গার্ড আলো নিয়ে এধার ওধার ঘোরাঘুরি করলে মৃতদেহ চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা। তাই এই সতর্কতা। হত্যাকারী অবশ্য আরও একটি কাজ করেছিল। এই অঞ্চলের ধূর্ত স্যাকরা হলো দীনদয়াল। হত্যাকারীর অনুরোধে মানকুমারী নিজের আরেক বাঁধা খদ্দেরকে
দীনদয়ালের সহযোগিতায় সমস্ত গয়না বিক্রি করে ফেলতে পেরেছিল। এই বাঁধাখদ্দেরটি বিভিন্ন জায়গা থেকে চোরাই মাল কিনে মুনাফা করে থাকেন। এক নাগাড়ে এতখানি বলার পর বাসব থামল। সকলে আগে মতন চুপচাপ। পাইপ ধরিয়ে নিয়ে আবার বলল, গৌতমবাবু, গয়নাগুলো সম্পর্কে এবার কিছু বলবেন নাকি? গৌতম বাগচি বিস্ময়ে ভেঙে পড়লেন। আমি আবার কি বলবো? আপনি ছাড়া কে বলতে পারেন বলুন? সমস্ত কিছুর একটা সীমা আছে মিস্টার ব্যানার্জি। আপনি আমার সম্মানে আঘাত করার চেষ্টা করছেন। স্যাঙ্গুইন না হয়ে কোনো কিছু বলা আমার অভ্যাস নয়। নানা ধরনের চোরাই মাল কিনে অন্যত্র বিক্রি করার ব্যবস্থা আপনার অনেক দিনের। না, আপত্তি করে আর নিজেকে হাস্যাস্পদ করে তুলবেন না। পুলিশ অলরেডি আপনার বাড়ি রেড করেছে। সরকার জুয়েলার্সের গয়না ছাড়াও বহু জিনিস পাওয়া গেছে। এবার বুঝতে পেরেছেন বোধহয় সাকরা দীনদয়াল পুলিশের চাপে পড়ে সমস্ত কথা স্বীকার করেছে। আপনাকে এতক্ষণ এখানে আটকে রেখে আমরা ওই সমস্ত কাজই করছিলাম। গৌতম বাগচি কিছু বলতে গিয়েও বললেন না। তার কপালে চিটচিটে ঘাম দেখা দিয়েছে। বাকি তিনজন এখনও ঠোঁট চেপে বসে রইলেন। প্রেম কিশোরের উজ্জ্বল দৃষ্টি বাসবের মুখের উপর। পাইপ নিভে গিয়েছিল, আবার ধরিয়ে নিয়ে ঘন ঘন টান দিল কয়েকবার। অবশ্য আপনার অপরাধের গুরুত্ব যতই হোক না কেন, বাসব বলল, আমি জানি গৌতমবাবু, আপনি মানকুমারীকে খুন করেননি। হত্যাকারী অত্যন্ত বুদ্ধিমান। আপনার চেহারার সঙ্গে মেকআপের সাহায্যে নিজের চেহারার সঙ্গে মিলিয়ে সে কলকাতায় ডাকাতি করেছিল। তবে চালে তার একটা ভুল হয়েছে। দীনদয়াল সাকরার কথা আমাকে না বললে আমরা গয়নাগুলির হদিশ কখনোই পেতাম না। একটু বেতাল অবস্থার মধ্যে আমাদের থাকতে হতো। যা হোক, একটা কথা আমাদের মনে রাখা উচিত, সর্বক্ষেত্রে নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করা বুদ্ধিমত্তার পরিচায়ক নয়। এ কথা নিশ্চয় এখন প্রিয়তোষবাবু হৃদয়ঙ্গম করেছেন। আমি আকাশ থেকে পড়লেন প্রিয়তোষ করগুপ্ত। আমাকে নিয়ে আবার টানাটানি করছেন কেন? টানাটানি না করে উপায় নেই যে। আমরা জেনে ফেলেছি ঠান্ডা মাথায় আপনি মানকুমারীকে খুন করেছেন। শুধু তাই নয়, নিজের তাকের উপর নকল ব্যাগবাস তুলে গো পেটে চশমা পরে নিজের ভোল পাল্টে সরকার জুয়েলারিতে দুপুরে ডাকাতি করেছেন। চিৎকার করে উঠলেন করগুপ্ত। পাগলের প্রলাপ শুনতে এখানে আসিনি, আর এক মুহূর্ত এখানে নয়। একজন ভদ্রলোকের সম্মান নিয়ে খেলা করার পরিণাম যে কত মারাত্মক হতে পারে তা আপনারা শিগগিরই বুঝতে পারবেন। চলি। তিনি চেম্বার ছেড়ে উঠে দাঁড়ান, বাধা দিলেন প্রেমকিশোর। বললেন দৃঢ় গলায়, আপনার বাইরে যাওয়া হবে না, আপনাকে আমি গ্রেপ্তার করলাম। প্রিয়তোষ করগুপ্ত চিৎকার করে উঠলেন, এর মানে কি? আপনারও কি মাথা খারাপ হয়ে গেছে? আমি যে দোষী তার প্রমাণ কই? বাসব মৃদু হেসে বলল, প্রমাণের অভাব নেই প্রিয়তোষবাবু। আপনি একটু সতর্ক থাকলে অবশ্য ধরা শক্ত হতো। আপনার সবচেয়ে বড় ফল্ট কোথায় হয়েছে জানেন? সরকারি জুয়েলারির কাউন্টারে অন্যমনস্কভাবে হাত রাখা। ক্যালকাটা পুলিশ সেই ছাপের প্রিন্ট তুলতে ভুল করেননি। তার কপি আমি আনিয়েছি। সেদিন আমার সঙ্গে যখন এই ঘরে আপনাদের কথা হয়, টেবিলের গায়ে হাতের ছাপ রেখে যান। আপনার হাতের ছাপের সঙ্গে কলকাতা থেকে আনা ছাপের হুবহু মিল হয়েছে। যেখানে মৃতদেহ মালগাড়িতে চাপানো হয় সেখানে একটা লাইটার কুড়িয়ে পেয়েছিলাম। তার উপর থেকে তোলা ছাপও আপনার হাতের ছাপের সঙ্গে মিলেছে। আপনি এখানে একজন নামকরা লোক। লাইটার নিয়ে দোকানে দোকানে খোঁজ করতেই একজন দোকানদার বলে ওটি আপনি তার দোকান থেকে কিনেছেন। আরও প্রমাণ আছে। রেলওয়ে স্টলের একজন বয়কে আপনি টাকা দিয়ে হাত করেছিলেন। সে চায়ের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়েছিল, যাতে গার্ড অসুস্থ হয়ে পড়েছিল। যাক, আমার কাজ শেষ হলো। আদালতে আপনাকে সাপোর্ট করার দায়িত্ব পুলিশের। সেই কাজ তারা সুচারুরূপে করবেন এ বিশ্বাস আমার আছে। ওয়েন ইন্সপেক্টর, এখন আমি চলি। কলকাতায় ফেরার আগে আবার আপনার সঙ্গে দেখা হবে। বাসব উত্তরের অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে গেল। রোহিণী সেন আর দেবব্রত সান্যাল চেয়ার ছেড়ে উঠে পড়লেন। গৌতম বাগচি একইভাবে মাথা নত করে বসে রয়েছেন। প্রিয়তোষ করগুপ্ত ফুঁসছেন। তার সমস্ত শরীর দুলে দুলে উঠছে, ঘেমে নেয়ে উঠছেন।
কিন্তু উত্তেজনার দরুন কিছুই বলতে পারছেন না।